নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কাল মোহাম্মদ ইউনূস ভারতের এক সর্ববৃহৎ পত্রিকায় একটি ইন্টারভিউ দেন। এই ইন্টারভিউ প্রকাশ পাওয়ার পর ভারতীয় এবং বাংলাদেশিদের মধ্যে একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। কিছু ক্ষেত্রে আমি এই পুরো ইন্টারভিউটা যখন বিশ্লেষণ করছি, তখন একটা পার্টে কিছু নর্মাল কথাবার্তা আছে যেগুলো নিয়ে আজকে আর আলোচনা করব না। কিন্তু মোহাম্মদ ইউনূস টেকনিক্যালি যে সাবঅর্ডিনেট পার্ট আছে, অর্থাৎ আরো এক্সট্রা যে কথাগুলো বলেছেন, সেখানে যেরকম কথাবার্তা উনি ভারতের মিডিয়ায় বলেছেন, তাতে স্পষ্টভাবে কথাবার্তার মধ্যে যে অসঙ্গতি তা কিন্তু ফুটে উঠেছে। অর্থাৎ শেষ 3 মাসে মোহাম্মদ ইউনূস যতবার তার বয়ান বদলেছেন, দ্বিধাদ্বন্দ্বে ভুগেছেন, ততবারই কিন্তু বাংলাদেশকে আন্তর্জাতিক স্তরে কোথাও গিয়ে লঘু করে দেখার চেষ্টা করেছেন আন্তর্জাতিক বিভিন্ন দেশগুলো। মোহাম্মদ ইউনূস সচরাচর রাজনীতির ব্যক্তিত্ব নয়, তাই তিনি কথা বলার আগে আগে পরে বা এর সুদূর প্রসারী ফলাফল যে কি হবে সেটা ভাববেন না, এটাই স্বাভাবিক। কিন্তু 3 মাস বা 100 দিন কাটিয়ে যাওয়ার পর যখন প্রতিবেশী দেশের আন্তর্জাতিক মিডিয়ায় একটি কথা তিনি বলেন, তার যে আফটার এফেক্টস কি হতে পারে সে বিষয়ে একজন দূরদর্শীবান ব্যক্তি যে মনে রাখবেন, সেটাই কিন্তু কাম্য। যারা আমরা রাজনীতি বা জিওপলিটিক্যাল সিনারিও নিয়ে আলোচনা করি, তখন কিন্তু আমরা বিভিন্ন ফুটেজ, বিভিন্ন ভিডিও বা বিভিন্ন কথোপকথন ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখি। কিন্তু মোহাম্মদ ইউনূস কাল তা হিন্দুকে ইন্টারভিউতে যে কথাগুলো বললেন, তা নিঃসন্দেহে ভবিষ্যতেরও এক উপজীব্য হতে পারে বলে আমার মনে হয়। কারণ বাংলাদেশের এই যে ইতিহাস রচনা, নতুন স্বাধীন বাংলাদেশ, যাকে মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ বলছেন, সেই ইতিহাস রচনা কিন্তু কালকের ওই ইন্টারভিউ থেকে শুরু হবে বলে আমার মনে হয়। কিছুদিন আগে বাংলাদেশে এক মিডিয়ায় উপদেষ্টা বা সমন্বয়করা উঠে পড়ে লেগেছিলেন আওয়ামী লীগকে ব্যান করার জন্য। তারা কোর্টে একটি পিটিশনও দাখিল করেন। সেখানে তারা বলেন আওয়ামী লীগ সহ 11টি দলকে তারা ব্যান করতে চান। তারা যদিও প্রবল বিক্ষোভের মুখে পড়ে সে সিদ্ধান্ত থেকে কিন্তু পিছিয়ে আসেন, কিন্তু আওয়ামী লীগকে ব্যান করতে না পারলেও তারা কিন্তু ছাত্রলীগকে ব্যান করেন। অর্থাৎ একটা সরকারের উপদেষ্টা বা সমন্বয়ক যখন উঠে পড়ে কোনো রাজনৈতিক দলকে ব্যান করতে চায়, তখন কিন্তু সেই সরকারের স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী মানসিকতা আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠিত হয়। কিন্তু মোহাম্মদ ইউনূস কালকে কি বলেছেন? একদম 180 ডিগ্রি পাল্টে খেয়েছেন তিনি। তিনি পরিষ্কারভাবে বলেছেন আওয়ামী লীগকে ব্যান করার আমি কেউ নই। আমি একদম কোট আন কোট ওনার কথা আপনাদের শোনাতে চাই, তাহলে বুঝবেন মোহাম্মদ ইউনূস এখন ঠিক কোন লেভেলে চাপে আছে, যার জন্য তিনি তার নিজস্ব বয়ানই 10 থেকে 15 দিনের মধ্যে এইভাবে বদলে ফেললেন। তিনি পরিষ্কারভাবে বললেন, এটি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি, বিএনপি এটা করেছে। বলেছে সব রাজনৈতিক দলই অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যেই রায় দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। এবার হঠাৎ করে মোহাম্মদ ইউনূস বিএনপিকে আঁকড়ে ধরার চেষ্টা করলেন এই কোটটি বলে। কিন্তু কিছুদিন আগেই এই মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির ব্যান চেয়েছিলেন, রাষ্ট্রপতিকে সরানোর একটা দাবি তুলেছিলেন তার উপদেষ্টারা, এবং আওয়ামী লীগকে ব্যান করার একটা দাবি তুলেছিলেন। শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের মতো যারা এই স্বাধীন বাংলাদেশ গড়তে পথে নেমেছিলেন, মার্ক্সবাদী, কমিউনিস্ট পার্টি, একাধিক দল, তাদেরকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করার দিকে এগিয়েছিল তার সরকার। এবার 15 দিনে এমন কি হলো যাতে মোহাম্মদ ইউনূস সম্পূর্ণভাবে পাল্টি খেয়ে গেলেন? প্রথমত, তিনি দুটো জিনিস অবজার্ভ করেছেন। তিনি বুঝতে পেরেছেন তিনি যেভাবে স্বৈরাচারী শাসন অর্থাৎ একনায়কতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাইছেন, তা কিন্তু আলটিমেটলি সম্ভব নয়। আপনি দেখবেন মোহাম্মদ ইউনূসের যে পল্টু মস্তান উপদেষ্টা সমন্বয়করা, তারাও কিন্তু এবার আস্তে আস্তে নেতিয়ে বা ঝিমিয়ে পড়ছেন। তারাও বুঝেছেন রাষ্ট্র চালানো কিন্তু কলেজের ইউনিয়নের থেকে আকাশ পাতাল পার্থক্য, এবং অনেকটাই পার্থক্য আছে। তারা যুক্তরাজ্যের সঙ্গে একটি মিটিং করেন, ইউকের সঙ্গে একটি মিটিং করে তাদের যখন ভাবমূর্তি তারা বোঝেন যে কোনোভাবেই তারা কোনো দলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারবে না বা নির্বাচন করতে পারবে না, তখন কিন্তু আস্তে আস্তে তারা পিছিয়ে আসতে শুরু করেন প্রত্যেকটি দিক থেকে। ইউএসএ, ইন্ডিয়া, ইউকে এবং বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ এই স্বৈরাচারী মনোভাবের কিন্তু তীব্র বিরোধিতা করেন। আর মোহাম্মদ ইউনূস কিন্তু তার নিজস্ব ভাবগুলো ফুটিয়ে তোলার জন্য ফের এক আন্তর্জাতিক মিডিয়ায় কে বেছে নিলেন, এবং কালক্রমে সেই মিডিয়া কিন্তু ভারতের একটি মিডিয়া। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের প্রথম স্টেটমেন্টের মধ্যে কোনো দৃঢ়তা আমি খুঁজে পাইনি যে 15 দিনে তার বক্তব্য বদলায়। তার যে ভবিষ্যৎ সম্ভাবনা কি হতে পারে আমরা অতি সহজেই কিন্তু অনুমান করতে পারি। সেকেন্ড বিষয়ে আসি। দেখুন, অত্যন্ত ইন্টারেস্টিং কিছু কথা উনি বলেছেন, আপনারা ভালো করে শুনে এর ভিতরের তথ্যগুলোকে যাচাই করার চেষ্টা করুন। তিনি বলেছেন কোনো একটি রাজনৈতিক দল আর একটি রাজনৈতিক দলকে বেছে নেবে, এবং সেটাকে আমরা যে বেছে নেব, আমরা এইরকম সিদ্ধান্ত নিতে পারি না। আমরা কোনো রাজনৈতিক ব্যক্তি নই, আমি রাজনীতিবিদদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি।
অর্থাৎ তিনি আন্তর্জাতিক মিডিয়ায় বোঝাতে চেয়েছেন বাংলাদেশের এই সরকার বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলোকে নিয়েই কিন্তু চলার চেষ্টা করছেন। কিন্তু বাস্তব কি বলছে? বাস্তব বলছে বিএনপি এই সরকারের কাছে অত্যন্ত ক্ষুব্ধ। এমনকি বিএনপি কালকে চিফ পরিষ্কারভাবে বলেছেন এই সরকারের দূরদর্শিতা তিনি দেখতে পাননি, নির্দিষ্ট রোডম্যাপ নেই, তারা কি করতে চান কেউই বুঝতে পারছেন না। অথচ আন্তর্জাতিক মিডিয়ায় বলছেন আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব নই, রাজনৈতিক দলগুলো যেটা ঠিক করবে আমরা শুধু সেটাকে এস্টাবলিশমেন্ট করব, সেটাকে নিয়েই এগিয়ে যাব। অর্থাৎ কাজে এবং কর্মে 180 ডিগ্রি কিন্তু ফারাক মোহাম্মদ ইউনূস সৃষ্টি করে দিলেন কালকে ইন্টারভিউতে। এই ইন্টারভিউ ক্যারি ফরওয়ার্ড কারা করেছেন জানেন? এই ইন্টারভিউ ক্যারি ফরওয়ার্ড করেছে ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক ডিসি, একাধিক বিশ্বের তাবড় মিডিয়া। দ্য হিন্দুকে দেওয়া ইন্টারভিউ, হিন্দুস্তান টাইমস, আজতাক, এনডিটিভি, এবিপি। আমি যখন ইন্টারভিউ দেখছিলাম আমি এক একটা জায়গায় এক একটা ভার্সান দেখছিলাম। পরবর্তীকালে বিভিন্ন জায়গার যখন সমষ্টিগত একটা ভার্সান আপনাদের সামনে নিয়ে আসার জন্য পড়াশোনা করছিলাম, তখন দেখলাম উনি কি বলছেন, কেন বলছেন, কখন বলছেন, সেই আদব কায়দাটাই ওনার মধ্যে নেই। ফলে একটা দেশের প্রেসিডেন্ট মানে উপদেষ্টা যখন এই ধরনের কথা বলেন, তখন দেশটার ভাবমূর্তি যে তার কথাবার্তার মধ্যে জড়িয়ে থাকে, এই সহজ সরল সূত্রটাই উনি বিশ্বাস করলেন না। তার জন্য এই রকম খামখেয়ালিপনা একটা কথা, যে কথাটি তার কথাকেই কিন্তু মান্যতা দিচ্ছে না। ফলে এই যে মত বদল, তাতে কিন্তু তার যে ব্যক্তিত্ব তা কিন্তু আন্তর্জাতিক স্তরে সম্পূর্ণভাবে ক্ষুণ্ণ করলো। পরবর্তী ধাপ আরো সুন্দর, আপনারা শুনুন। তিনি বলেছেন এই সনাতনী এবং হিন্দুদের নিয়ে সাংবাদিক প্রশ্ন করেছিলেন এই যে সংখ্যালঘুদের পরিস্থিতি হচ্ছে সে বিষয়ে আপনার কি মত। উনি পরিষ্কারভাবে বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে যদি বলি তাহলে সম্ভবত ডোনাল্ড ট্রাম্পও সঠিকভাবে অবগত নন। এটি অপপ্রচার যা বিশ্ব জুড়ে চলছে। কিন্তু তিনি যখন বাংলাদেশের সঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবতা সম্পর্কে জানবেন, তখন জনাব ট্রাম্প অবাক হবেন যে তিনি বাংলাদেশ সম্পর্কে কতটা অন্য কথা জানেন। এবার দেখুন, ট্রাম্পকে যদি আপনি পাড়ার পল্টুমস্তান ভাবেন বা পাড়ার যদি ছিচকে চোর ভাবেন, তাহলে কিন্তু সমস্যা আছে। মানে মোহাম্মদ ইউনূসের মতো নোবেলজয়ী একজন অর্থনীতিবিদ তিনি বলতে যদি শুরু করেন যে ডোনাল্ড ট্রাম্প কিছু জানেন না, তার ইনফরমেশন ভুল, তার ইন্টেলিজেন্স ক্ষমতা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিলেন, এবং সর্বোপরি আমেরিকার যে সরকার চলছে তার যে ইনফরমেশন এবং সেই যে সরকারের কর্মকাণ্ড সে বিষয়ে আপনি প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছেন, যখন আপনি দাবি করছেন আমেরিকার প্রেসিডেন্ট আপনাদের দেশ সম্পর্কে মিসইনফর্মড হয়েছেন, প্রশ্ন তো আসতেই পারে আপনারা কেন সঠিক তথ্য দিচ্ছেন না। আপনারা বারংবার বলছেন অপপ্রচার করা হচ্ছে, কিন্তু কোনটা অপপ্রচার আর কোনটা অপপ্রচার নয় আপনাদের তো এত পল্টুমস্তান সমন্বয়করা কথায় কথা সাংবাদিক সম্মেলন করেন, সেই কথা কেন বিশ্বের কাছে জানাচ্ছেন না? মানে আপনারা কি অস্বীকার করতে পারবেন ইসকনকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়নি? আপনারা কি অস্বীকার করতে পারবেন সনাতনীদের ভারত চলে যাও, ভারতের দালাল, রয়ের এজেন্ট, এই ধরনের কথাবার্তা বলা হয়নি? আপনারা কি অস্বীকার করতে পারবেন চিন্ময় মহাপ্রভুদের উপর দিনের পর দিন মিথ্যা মামলা দিয়ে মানসিক নির্যাতন করা হয়েছে? আপনারা কি অস্বীকার করতে পারবেন চট্টগ্রামে আপনাদের সেনাবাহিনীর কর্তারা ঢুকে কার্যত লুটপাট চালিয়েছে, সিসিটিভি ভেঙেছে এবং সনাতনীদের উপর কার্যত প্রতিহিংসাপরায়ণ রাজনীতির ছাপ রেখে এসছে? পারবেন না। তাহলে কোনটা অপপ্রচার বলছেন আর কোনটা বাস্তব ঘটনা সে বিষয়ে আপনারা একটা সাংবাদিক সম্মেলন কেন করছেন না? আপনারা বারংবার আন্তর্জাতিক মহলে অপপ্রচার বলে ডোনাল্ড ট্রাম্পের এই যে সংগঠন এবং ডোনাল্ড ট্রাম্পের যে ইন্টেলিজেন্স তার দিকে প্রশ্নচিহ্ন তুলে দিলেন। এটা কিন্তু আরো একটা বড় ভুল বলে আমার ব্যক্তিগত স্তরে মনে হয়। পাশাপাশি উনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশের কিছু হয়তো বদলাবে না। কেন উনি বলেছেন? কারণ উনি বিশ্বাস করেন রিপাবলিকান যে পার্টি আছে, ডোনাল্ড ট্রাম্পের যে পার্টি আছে, সেই পার্টির ভিতরেই কিন্তু আপনার মানে ইউনূসের অত্যন্ত ভালো কিছু বন্ধু আছে। এবার একটু অন্য কথায় ফিরি। এবছর যখন বাইডেনের সঙ্গে মিটিং করলেন মোহাম্মদ ইউনূস, তখন কিন্তু তিনি একজন ব্যক্তিত্বের সঙ্গে মিটিং করেছিলেন, তার নাম হলো আলেকজান্ডার সরোস। এই আলেকজান্ডার সরোস হলো জর্জ সরোসের ছেলে। আর এই জর্জ সরোস কে জানেন? এই জর্জ সরোজের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প একটি বিস্ফোরক অভিযোগ করেছিলেন মাস 6 আগে। তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যে মামলায় কিন্তু দিনের পর দিন ফাঁসিয়ে যাচ্ছেন এই জর্জ সরোজ। অর্থাৎ আপনি যেভাবে গুপ্তবৃত্তি করে মিটিং গুলো করে আমেরিকায় এসছেন, তার ফলে ডোনাল্ড ট্রাম্প যে আপনার সম্পর্কে কি ধারণা করতে পারেন তা আমরা হয়তো আপনার থেকে বয়সে অনেক ছোট হয়েও বুঝে যাচ্ছি। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প আপনাকে কি বলেছিল মনে আছে? 2016 সালে আপনার ফাউন্ডেশন নাকি ক্লিনটনকে ফান্ডিং করেছিল ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য। এমনকি শেখ হাসিনার প্রতিনিধিকে ডোনাল্ড ট্রাম্প সরাসরি ভাবে বলেছিলেন ওই সুদখোরটা কোথায়, মাইক্রোচিপ বিজনেসম্যান
কোথায়। অর্থাৎ আপনার সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের ধারণা, আমার মনে হয় আপনার যত না ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে ধারণা আছে তার থেকে কয়েক হাজার গুণ বেশি। মানুষকে বোকা ভাববেন না। বাংলাদেশের কিছু মানুষকে বোকা ভাবে আপনি হয়তো ক্ষমতায় বসে গেছেন, এবং আজকে 100 দিন পর যখন আপনার মার্কশিট তৈরি করছি, বাংলাদেশ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে তা হয়তো গোটা বিশ্ব বুঝে গেছে, কিন্তু আপনি ডোনাল্ড ট্রাম্পকে বোকা ভাবতে শুরু করে দিয়েছেন। আপনি নরেন্দ্র মোদী, জয়শঙ্কর, অমিত শাহ কিংবা অজিত দোভালকে বোকা ভাবতে শুরু করে দিয়েছেন। আর সমস্যাটা কিন্তু সেখানেই হচ্ছে। প্রশ্ন হলো, কারা ডোনাল্ড ট্রাম্পকে ভুল বোঝাচ্ছে? আপনি সরকারে, আপনার ইন্টেলিজেন্স, আপনার পররাষ্ট্র উপদেষ্টা, আপনার একাধিক সরকারি পোস্ট, আপনার এনজিওর একাধিক লোক যাদের সঙ্গে আমেরিকার অত্যন্ত ভালো সম্পর্ক, তারা কেন ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে পারছে না? কেন ডোনাল্ড ট্রাম্প কোন অঙ্কে তুলসী গ্যাবটের মতো একজন হিন্দু ব্যক্তিত্বকে স্পাইয়ের সর্বোচ্চ প্রধান করলেন? অর্থাৎ রাজনীতিতে যে আপনি কতটা পিছিয়ে আছেন তা কিন্তু ভীষণ মাত্রায় অন্তত এই সাক্ষাৎকারের পর আন্তর্জাতিক মহলে বুঝে গেল। শুধু তাই নয়, আপনি বলেছেন প্রেসিডেন্টের উপর ডিপেন্ড করে বাংলাদেশ এবং আমেরিকার সম্পর্ক কিছু ডিপেন্ড করবে না। দেখুন, আপনার পল্টু মস্তান উপদেষ্টা সমন্বয়করাও এই কথা বলেছিল, কিন্তু আলটিমেটলি আমেরিকার মতো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় যেখানে একনায়কতন্ত্র ভীষণ মাত্রায় কায়েম, সেখানে ডোনাল্ড ট্রাম্পই যে শেষ কথা বলবেন সে কথা কিন্তু আপনি মানুষের সামনে বলছেন না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সখ্য এবং বন্ধুত্বপূর্ণ আচরণ আপনি তৈরি করতে না পেরে কার্যত বাংলাদেশকে যে ডুবিয়ে যাচ্ছেন সে কথা কিন্তু আপনি স্বীকারই করতে চাইছেন না। পাশাপাশি উনি বলেছেন এটি নতুন বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যদি আসেন তাহলে দেখতে পাবেন এই বাংলাদেশ কতটা বদলে গেছে। এবং সবশেষে তিনি আঁকড়ে ধরা সুরে বলেছেন তিনি অর্থনীতি যদি ভালো রাখতে চায় তাহলে বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে সম্পর্ক ভালো করতেই হবে। এবার অর্থনীতির প্রসঙ্গ এলো। এই অর্থনীতির প্রসঙ্গ যখন আসে তখন কালকে একটি বিশ্বের অন্যতম বড় সংস্থা মুডিস পরিষ্কারভাবে বলেছেন, এই মুডিস বলেছেন যে বাংলাদেশের যে বর্তমান ঋণ এবং মুদ্রাস্ফীতি তা কিন্তু বিপজ্জনক জায়গায় যেতে পারে। আর তখনই আপনার ভারতের কথা মনে পড়ছে, আমেরিকার কথা মনে পড়ছেন। অর্থাৎ মুখে বলছেন আমেরিকার উপর আপনাদের বাংলাদেশের কোনো যায় আসে না, কিছু ডিপেন্ডই করবে না, বিকজ ডোনাল্ড ট্রাম্প আসুক আর যাই আসুক বাংলাদেশ বাংলাদেশের মতো চলবে। আপনার পল্টু মস্তান উপদেষ্টারা তো আবার বলেছে প্রেসক্রিপশন, আমেরিকার প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশ চলবে না। তাহলে আপনি কেন এখন হঠাৎ করে নতুন বাংলাদেশের অর্থনীতিকে পুনর্জাগরিত করতে আমেরিকার সাহায্য চাইছেন? অর্থাৎ আন্তর্জাতিক মিডিয়ায় একটা কথা বলছেন, যেই কথাগুলো আমেরিকা অব্দি যেন পৌঁছে যায়, আর নিজের দেশের মানুষ তাদের কিন্তু দিনের পর দিন ভুল বোঝাচ্ছেন। আর এই ভুল এবং ঠিকের যে দ্বন্দ্ব তা কিন্তু আপনার ব্যক্তিত্বকে ছোট করছে দিনের পর দিন। অবশেষে মাস্টার স্ট্রোকটি খেলার চেষ্টা করেছিলেন মোহাম্মদ ইউনূস। তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যখন প্রথম ফোন কলে 16ই আগস্ট সুনির্দিষ্টভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর খারাপ আচরণ করা হয়েছে সে বিষয়ে আমি তাকে অনেক কিছু বলেছিলাম, এবং তাকে স্পষ্টভাবে বলেছিলাম এগুলো অপপ্রচার। অনেক সাংবাদিক এখানে আসার পরেই বিভিন্ন ক্ষেত্রে উত্তেজনা তৈরি হয়েছে, এবং আলটিমেটলি এই পুরোটাই যে সংখ্যালঘুদের এই উপর অত্যাচারটা রাজনৈতিক কারণে হয়েছে তা নাকি আপনি নরেন্দ্র মোদীকে বলেছেন। দিনটা কত? 16ই আগস্ট। এই 16ই আগস্টের পর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর প্রায় 80 থেকে 85 দিন কেটে গেছে। এই 80 থেকে 85 দিনে আমরা বাংলাদেশের সংখ্যালঘু এবং সনাতনীদের উপর যে চিত্র দেখেছি অন্তত আন্তর্জাতিক মহলে বসে, তা নিঃসন্দেহে আপনার কথার সঙ্গে যে কাজের কোনোই পার্থক্য নেই তা কিন্তু বোঝা যায়। এবার ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ আনতেই আপনি যদি নরেন্দ্র মোদীকে কি বলেছেন সেটাকে নিয়ে আসেন তাহলে কিন্তু নিশ্চিতভাবে বিশেষজ্ঞরা বলতেই হবে যে নরেন্দ্র মোদীকে এখন আঁকড়ে ধরে আপনি বাঁচতে চাইছেন। 16ই আগস্টের পর বাংলাদেশে দুর্গাপূজা হয়েছে, নরেন্দ্র মোদী দিয়ে আসা সোনার মুকুট আপনার মন্দির থেকে চুরি হয়েছে। আপনাদের দুর্গাপূজার সময় পেট্রোল বোমা এই টাইপের কোনো সরঞ্জাম প্যান্ডেলের দিকে নিক্ষেপ করা হয়েছে। আপনার পুলিশ অফিসাররা বলেছেন প্রায় 4 দিনে কয়েকশো কেস রুজু হয়েছে, অথচ আপনার আইন প্রশাসনের দায়িত্ব ছিল আপনার দেশের অন্যতম প্রভাবশালী সেনাবাহিনীর কর্তারা। অর্থাৎ এত কিছুর পরেও আপনার সনাতনী সংখ্যালঘু এমনকি দুর্গাপুজোকেও নিরাপত্তা দিতে পারেননি, তা কিন্তু আজকে জলের মতো পরিষ্কার। আর হঠাৎ করে নরেন্দ্র মোদীর প্রসঙ্গ কেন নিয়ে আসছেন? আপনারা তো বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোনো সম্পর্ককে এস্টাবলিশই করতে চান না, কিন্তু দিনের পর দিন নরেন্দ্র মোদীকে আঁকড়ে ধরে ডোনাল্ড ট্রাম্পের কাছে ভাবমূর্তি কেন বাড়াতে চাইছেন এই প্রশ্ন কিন্তু আমার থেকে গেল। পাশাপাশি যদি 100 দিনের আপনাদের মার্কশিট করি তাহলে দেখতে পাবো ঠিক 2 দিন আগে ভারতের থেকে আপনারা চাল নিয়েছেন। অর্থাৎ আপনাদের দেশের যে মূল্য বৃদ্ধি, আপনাদের দেশের যে ভয়ঙ্কর খাদ্যের অভাব, সেইগুলো ঢাকার জন্য ফের ভারতের আশ্রয় নিলেন। নরেন্দ্র মোদী বা জয়শঙ্কর ডিপ্লোম্যাটিক হইতে আপনাদেরকে দিনের পর দিন যে গোল দিয়ে যাচ্ছে তা হয়তো আপনারা বুঝতেও পারছেন না। অর্থাৎ এই যে চুক্তিগুলো, চাল চুক্তি, ডিম চুক্তি কিংবা দুধ, লঙ্কা, পেঁয়াজ, এই যে দিনের পর দিন চুক্তিগুলো নরেন্দ্র মোদী বা জয়শঙ্কর যেভাবে অ্যাপ্রুভ করছেন তার পিছনে কিন্তু আপনার সঙ্গে বন্ধুত্ব রক্ষা করা প্রধান উদ্দেশ্য নয়। আন্তর্জাতিক স্তরে ভারতের প্রভাব তা কিন্তু এরপরে
বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার যে ভালো সম্পর্ক এবং শেখ হাসিনার সময় হয়ে যাওয়া এই চুক্তিগুলোকে মান্যতা দিয়ে আপনাকে বার্তা দিচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব ভারতবর্ষ ভবিষ্যতেও রাখবে, কারণ ওনার করে যাওয়া একটা চুক্তিও ভারতবর্ষ শেষ 3 মাসে কিন্তু বাতিল করেনি। কিন্তু আপনাদের সঙ্গে একটা মিটিংও নরেন্দ্র মোদী বা আজকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জয়শঙ্কর করেনি। আপনাদের সঙ্গে নতুন একটা চুক্তি কিন্তু ভারত বাংলাদেশ স্যাংশন করেনি। আপনাদের সঙ্গে নতুন এমন কিছু কনভারসেশন 3 মাসে ভারত করেনি যাতে আপনারা ভাবতে পারেন ভারত আপনাদের বন্ধু হতে পারে। ভিসা বন্ধ, মৈত্রী এক্সপ্রেস বন্ধ, একাধিক চুক্তি, বিদ্যুৎ চুক্তি সমস্ত জায়গায় আপনাদেরকে স্যাংশন করে দিচ্ছে ভারত। আর এইভাবে আপনারা নরেন্দ্র মোদীর কাছে আবার যাওয়ার চেষ্টা করছেন, কারণ আপনারাও বুঝেছেন ডোনাল্ড ট্রাম্পের কাছে ভালো যদি নিজেদের ইমেজ তৈরি করতে হয় তাহলে নরেন্দ্র মোদীকে আঁকড়ে ধরা ছাড়া আপনাদের কোনো উপায় এই মুহূর্তে নেই। পাশাপাশি 100 দিনের মার্কশিট আমি এই পরবর্তী ভিডিওতে একটু বানাবো। যদি আপনারা যদি দেখেন 5টা এমন পয়েন্ট আছে, সেই 5টা পয়েন্ট যদি বিশ্লেষণ করেন তাহলে সম্পূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন এই মোহাম্মদ ইউনূস সরকার শেষ 100 দিনে ঠিক কিভাবে ব্যর্থ হয়েছেন, কিভাবে বাংলাদেশকে ডুবিয়েছেন, এবং প্রত্যেকটা টেকনিক্যালি বিশ্লেষণাত্মক ভঙ্গিতে আমি আপনাদের বলতে চাই, বোঝাতে চাই যেন রাজনীতির ভিতরের গভীর কথাগুলো আপনারা বোঝেন। চটকদারি কোনো নিউজ বা চটকদারি কোনো খবর, এই খবরে না গিয়ে আপনারা বিশ্লেষণ করুন, তাহলে কিন্তু আপনারা আসল সত্যগুলো বুঝতে পারবেন। এবং আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ এবং মোহাম্মদ ইউনূসের যে ভাবমূর্তি আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা আমার প্রয়োজন নেই বলার, আপনারা নিজেরাই এই টেকনিক্যাল পার্টগুলো অ্যানালিসিস করলে কালকে বুঝতে পারবেন। যাই হোক, কেমন লাগলো আমাদের এই ভিডিও, আমাদের এই বিশ্লেষণ যদি ভালো লাগে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।